অলরাইট, শুনছেন বিজয়ের সুর, বিজয় FM 71.0। শুরু হয়ে গেল ভূত স্টুডিও, কারণ ঘড়িতে সময় বলছে ভূত স্টুডিও এর সময়। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আপনারা শুনছেন বিজয় FM 71.0, যা একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন। আর এই মুহূর্তে যে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে তা হচ্ছে শুক্রবারের ভয়ের গল্প, ভৌতিক কাহিনী নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান ভূত স্টুডিও। আজকে অনেক দর্শক শ্রোতা আমাদের মধ্যে ইমেল স্টোরি শেয়ার করেছেন। ইমেল স্টোরিতে যাওয়ার পূর্বে আমরা প্রথমে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমেই আমরা পৌঁছে যেতে পারি নতুন কোনো দর্শকের কাছে যারা এরকম ভৌতিক কাহিনীগুলো শুনতে ও শেয়ার করতে ভালোবাসে। পৌঁছে যেতে পারি প্রবাসী কোনো বাঙালি ভাইয়ের কাছে যারা প্রতিনিয়ত ভূতের গল্পগুলো শুনতে ভালোবাসে। বিশ্বাস করা না করাটা আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা গল্প শেয়ার করি। আর এই গল্পগুলো মূলত সংগ্রহ করা হয় আপনাদের মধ্য থেকে, অনেক দর্শক শ্রোতাদের মধ্য থেকে, যাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই শেয়ার করে মূলত আমাদের ইমেইলে। আমরাও চাই আপনার জীবনে যদি এরকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে থাকে, ভৌতিক কোনো কাহিনী থেকে থাকে, অথবা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অথবা অন্য কারোর সাথে ঘটে গিয়েছে এরকম কোনো ঘটনা যদি আপনি শুনে থাকেন, তবে লিখতে পারেন আমাদের ইমেল ঠিকানায়। আমাদের ইমেল করার ঠিকানা হচ্ছে bijoyfm71.0@gmail.com। আমি পুনরায় বলছি, bijoyfm71.0@gmail.com। এই ঠিকানায় আপনারা ইমেল করে আপনি ঘটনাটি শেয়ার করতে পারেন। চাইলে আপনি ঘটনাটি রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল ঠিকানায়। আমরা মূলত শ্রোতাদের ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এমনই কিছু ইমেল স্টোরি নিয়ে আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে। আশা করি থাকবেন পুরোটা সময় জুড়ে, অনুভব করবেন ভয়ের কিছু মুহূর্ত। বিশেষ সতর্কতা, দুর্বল হৃদয়ের মানুষেরা আমাদের এই অনুষ্ঠানটি এড়িয়ে চলুন। সুপ্রিয় শ্রোতা, আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের প্রথম ইমেল স্টোরিতে। আমাদের প্রথম ইমেল স্টোরিটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে রফিকুল ইসলাম। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পাঠ করার চেষ্টা করছি। ঘটনাটি আমাদের গ্রামের। আমি রফিকুল ইসলাম, আমার বাড়ি দিনাজপুরে। সঙ্গত কারণে আমি গ্রামের নাম বলবো না। আমার গ্রামে একটি পালং গাছ আছে, দেখতে বটগাছের মতোই, কিন্তু জোর থাকে না। সেই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই দেখেছে তাকে, কিন্তু সবাই জানে জায়গাটা হন্টেড। এখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা সেখানে যেতে অনেকেই ভয় পায়। ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল। তো একদিন 3টা জিন তাকে 3টা টাকার হাড়ি দেখায়, বলে তুমি আমাদের দলে চলে আসো, তাহলে তোমাকে এই টাকাগুলো দেব। তো যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে হোক অথবা এমনি করে হোক রাজি হয়ে গেল। তো রাজি হওয়ার পরে তাকে আর জিনগুলো টাকা দিল না। তো বিভিন্নভাবে আসনা কাল বলে ঘোরাতে থাকে। প্রায় 1 মাস লোকটাকে ঘুরায় তারা। তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনবো। এবং একটা জিনিস বলে রাখি, লোকটা যখন জোর করে টাকার হাড়ি আনতে যেত, তখন হাড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত। সে কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারতো না। গ্রামের লোকটা অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো, তুমি 3টা গরুর হাড় নিয়ে যাবে সাথে। যদি তোমাকে টাকা দিতে না চায়, তাহলে তুমি হাড়ি 3টির উপরে গরুর হাড় রেখে দিবে। তো সেদিন সে টাকার হাড়ি আনতে গেল। 2টি জিন রাজি হচ্ছিল, কিন্তু একটা জিন রাজি হচ্ছিল না। সে লোকটা কাপড় থেকে হাড় 3টা বের করে যথারীতি হাড়ির উপরে রাখলো। তো এইবার আগের মতো হাড়িগুলো আর তলিয়ে গেল না, শুধু কাঁপতে থাকলো। সেখানে জিন 3টা গায়েব হয়ে গেল। তো সে যথারীতি আরাম করে হাড়ি 3টি উঠিয়ে নিয়ে আসে এবং একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখে এবং বাড়ি চলে আসে। এরপর রাতে তিনি সেখানে আসে এবং হাড়ি 3টি নিয়ে নিজের ঘরের খাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রীকে বলে জায়গাটা সুন্দর করে ভরাট করে দাও, যেন কেউ বুঝতে না পারে। তো এর পরের দিন একটি ঘটনা ঘটে যায়। সেই লোকটা কোনো কারণে পাগল হয়ে যায়। তখন গ্রামে সবাই তাকে সুস্থ করার জন্য একজন হুজুরকে নিয়ে আসে। তো সেই হুজুরের একটা বিশেষত্ব ছিল যে তার 2টা স্ত্রী। একটা স্ত্রী ছিল মানুষ, আর একটি স্ত্রী ছিল জিনদের মেয়ে। তো যথারীতি সেই হুজুর চলে আসে, এসে একটা বালতি
নেয়, সেই বালতিতে কিছু পানি নেয় এবং গ্রাম থেকে একজন লোক নেয়। সে লোকের চোখ ভালো করে বেঁধে দিয়ে দেয় এবং লোকটি চোখ বাঁধা অবস্থায় পানিতে তাকায়। তখন তিনি সব কিছু দেখতে পান এবং সব বলে দেয় যে কি ঘটেছিল আসলে সেদিন। তো তারপরে সেই হুজুর বলে যে আপনারা কি কেউ টাকা এনেছেন জিনের কাছ থেকে? তখন তার স্ত্রী বলে যে আমরা টাকা আনিনি, অর্থাৎ সে অস্বীকার করে। তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যা বলছে। তো যাই হোক, তখন সেই হুজুর বলে যে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা 10 জন আসেন, আপনারা যদি এই বালতিটা উঁচা করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলছি। তো যথারীতি 10 জন আসে, বালতিটা ভিতর দিয়ে বাঁশ ঢুকিয়ে 10 জন চেষ্টা করে যে তোলার জন্য, কিন্তু তারা কোনোভাবেই উঠাতে পারে না। তখন হুজুর বলে আমি সেই জিনগুলো ধরতে চেষ্টা করতেছি, হয়তো আমি জিনদের ধরতে পারবো না। তখন দেখা গেল ঘরের ভিতরে অনেক কিছু ছিল, যেমন ধান, আরও কিছু জিনিসপত্র, সেগুলো উড়ে বাইরে পড়তেছিল। তো একটা নির্দিষ্ট জায়গার ভিতরে পড়ছিল। অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল। তখন হুজুর বলল যে আমি ঘরটা শান্ত করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওরা ছাড়বে না, যদি ওটা নিয়ে থাকেন ফেরত দিয়ে আসেন। এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো। তো হুজুরকে বিদায় দেওয়ার পর ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল হয়ে গেল। লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে জমি কিনতে থাকে। তখন গ্রামে মানুষ তাকে বলে যে তোমরা তো হতদরিদ্র, তোমরা জমি কেনার টাকা পাও কোথায়? তখন লোকটির স্ত্রী বলে আমার ভাইয়ের কাছ থেকে, আরও আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম। তারা রাতারাতি অনেক বড়লোক হয়ে গেল। তো সেই পাগল থাকা লোকটি বাড়ির বাইরে দড়ি দিয়ে বাঁধা ছিল। তো উত্তর অঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন যে সেইখানে বৃষ্টির সময় কিন্তু উপর থেকে গোল্ডেন কালারের সাপ পড়ে। তো গাছ থেকেই হোক বা যেখান থেকেই হোক সাপগুলো বিষাক্ত, কিন্তু কাউকে কোনোদিন সবল দেয় না। সেই লোকটা যখন বাঁধা ছিল তখন একটা সাপ তার উপরে পড়তেছিল। তো সেই লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড়ে গিয়ে একটা সাপের মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে। তো 1 সপ্তাহ পরে লোকটি মারা যায়। তো অনেকের ধারণা কি যে সেই লোকটি সেই গাছতলাতে হুকা খেতে দেখা যায়, আর সে কেউ নয়, সে ওই পাগল। তো এই ছিল আমার গ্রামে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা। অলরাইট, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর শুক্রবারের বিশেষ ভৌতিক কাহিনী নিয়ে আমাদের অনুষ্ঠান ভূত স্টুডিও। আশা করি আজকের ভয়ের গল্পগুলো আপনাদের শিহরিত করবে, আপনাদের মধ্যে ভয়ের জন্ম নেবে। ভয় করা না করাটা, বিশ্বাস করা না করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা শুধু গল্প শেয়ার করি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের বলে রাখি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই এই লাইভটি আপনারা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমরা নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারি। পাশাপাশি আপনারা এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন আপনারা কমেন্ট করতে থাকুন। গল্পের পাশাপাশি আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ে দেব, এবং কে কোথা থেকে দেখছেন, আজকের অনুষ্ঠানটি কেমন লাগছে, আর কোন গল্পটি সবচেয়ে ভৌতিক মনে হচ্ছে সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টোরিতে। আমাদের দ্বিতীয় স্টোরিটি পাঠিয়েছেন সালামউদ্দিন নেত্রকোনা থেকে। তিনি যেভাবে গল্পটি লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। ঘটনাটি 2004 সালের। তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি সহ নানু বাড়িতে বেড়াতে যাই। জায়গাটি নেত্রকোনার কমলাকান্দায়। তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। রাত আনুমানিক 11:30 হবে। তো মামার নোকিয়া ক্লাসিক 1100 সেটের টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ মামার মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। এখানে বলে রাখছি যে আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয়। তো মাঠের পাশেই বিশাল খাল। তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয়, মানে দ্বিগুণ খাটুনি। তাই মামা আমাকে বলল যে মাঠের মাঝখান দিয়েই যাইতে থাকি। তো আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম। তো মাঠের কোনায় ছিল একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর। তো কথিত আছে যে 20 বছর আগে ওই ঘরে আর কি স্বামী স্ত্রী একসাথে খুন হয়েছিল, এবং মাঝে মাঝে ওই ঘর থেকে নাকি আলো দেখা যেত। তো যদিও ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না, আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম, আর সেখানেই রয়েছে একটা বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটা মেসের কাঠির
জ্বালিয়ে কেউ যদি উপর করে ধরে রাখে তাহলে যেমন শেপ ধারণ করে সেই রকমভাবে আর কি আগুন জ্বলছে। তো আমি ভাবলাম যে কি হয়েছে এখানে। তো মামা বলল যে মামাকে বললাম যে মামা দেখো তো ওটা কি। মামা বুঝতে পারলো যে আসলে ওটা কি, তবুও আমি ভয় পাবো বলে আমাকে বলল যে ওটা আসলে আগুনই, যাতে সুপারি চুরি না হয় এই জন্য ওই রকম ব্যবস্থা করে রাখছে। তো ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটা ঘোমটা পরা মেয়ে এসে আমাদের সামনে গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো। তো আমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুব আর কি মায়া লাগলো। তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম, আমি তখন মামার কোলে। কিন্তু মজার ব্যাপারটা হলো যে মেয়েটার যতই কাছে যাচ্ছি মেয়েটা ততই দূরে যাচ্ছে, মানে আমাদের মাঝখানের দূরত্ব আর কোনো মানে কমতেছে না। তো যেতে যেতে আমরা প্রায় ওই কুঁড়ে ঘরের কাছে এসে পৌঁছলাম, আর মেয়েটি ঘরের ভিতরে গিয়ে মিলিয়ে গেল, আর বিদ্যুৎ এবং বিজলির আলোর মতো জ্বলতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে আসলে কি ঘটছে। তো আমাকে কোলে নিয়েই মামা এমন জোরে দৌড় দিলেন যে বলার মতো না। প্রায় 15 থেকে 20 মিনিট দৌড়ানোর পর আমরা নানা বাড়িতে এসে পৌঁছালাম। তো নানা এর মধ্যেই কিন্তু আমাদের খুঁজতে বের হয়েছিল। তো নানা দেখলো যে মামার গা গরম করছে, জ্বর আসছে। তারপর আর কি নানা নানিকে সব কিছু আমি খুলে বললাম। অতঃপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে আর কি চিকিৎসা করিয়ে ভালো করে তুলল। তো গত সপ্তাহেও মামাকে দেখিয়ে আসলাম, তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন। তো এই কতগুলো বছর আগে সব সময় তিনি আর কি হাসি খুশি থাকতেন। তো আমার কাছে এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কাছে যদি কারো কাছে এরকম কোনো ব্যাখ্যা থাকে আপনারা বলতে পারেন। আর এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন শুক্রবারে ভৌতিক কাহিনী নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান ভূত স্টুডিও। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে এবং ভয়ঙ্কর লাগছে, কেননা আমি যখন গল্পগুলো বলছি তখন কিন্তু আমার নিজেরই গা শিহরে উঠছে, খুব ভয় লাগছে আমার নিজেরই। আসলে বিশ্বাস করা না করাটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আসলে আপনাদের গল্পগুলোই শেয়ার করি। তাই আমাদের কাছে আপনারাও লিখতে পারেন আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম অদ্ভুত কোনো ঘটনা যা আপনি বিশ্বাস করতে পারেন না, যার কোনো ব্যাখ্যা আপনার কাছে নেই, অথবা আপনার আশেপাশের কারো সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটিও কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সাথে। আপনার হয়ে আমরা আপনার গল্পটিকে আপনারভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। তো আমাদের কাছে ইমেইলে আপনি গল্প শেয়ার করতে পারেন। গল্প শেয়ার করার জন্য যে ঠিকানায় আপনি ইমেল করবেন সেটি হচ্ছে bijoyfm71.0@gmail.com, অর্থাৎ bijoyfm71.0@gmail.com। আজকের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে, আসলে ভয়ের লাগছে কিনা, অথবা আপনাদের কাছে যে দর্শক আমাদের প্রশ্ন করে যাচ্ছেন যে আসলে এর কোনো ব্যাখ্যা আছে কিনা, এর কোনো ব্যাখ্যা যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনার কমেন্টগুলো আমি গুরুত্ব সহকারে পড়ব লাইভ অনুষ্ঠান চলাকালীন সময়ে। সুপ্রিয় শ্রোতা, আমরা চলে যাব আমাদের পরের স্টোরিতে। আমাদের পরের স্টোরিটি পাঠিয়েছেন বরিশাল থেকে জাহাঙ্গীর আলম। তো তিনি যেভাবে গল্পটি লিখেছেন, যেভাবে কথাগুলো লিখেছেন, আমি ঘটনাটি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটবেলা থেকেই গ্রামেগঞ্জে মানুষ আমি, ভূতের ভয় নেই বললেই চলে। তো অনেকের মুখে শুনেছি যে সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরী আত্মাদের দেখতে পাওয়া যায়। তো আমি কখনোই এসব বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। তো এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। তো বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। তো আমাকে জিজ্ঞেস করছিল যে সমস্যা হবে নাকি। আমি বললাম যে না। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। তো আমার সাথে কোনো আলো ছিল না, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। সেই দিন আবার বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি আর কি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ দিয়ে না গিয়ে শর্ট রাস্তা ধরেই আর কি গেলাম।
তো হনহন করে হাঁটছি, সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে, কাউকে দেখলাম না পথে। প্রায় 4 থেকে 5 মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপ থেকে কি যেন পড়লো। তো বলতে ভুলে গেছি যে শর্ট রাস্তাটা একটু জংলা টাইপের এলাকার মধ্য দিয়ে, তো চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। তো একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম প্রায় 20 সেকেন্ড, কান খাড়া করে শোনার চেষ্টা করলাম তো কিসের আওয়াজ এটা। তো কিন্তু কোনো শব্দ হলো না আর। তো আমি নাছরবান্দা আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যা কথা বলছি, কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে হচ্ছে 2টা চোর একসাথে পিটাইছি, তো ভয় ডর খুব কম। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম, উকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। তো দেখে মনে হলো কোনো 4 পায়ে জানোয়ার অন্ধকার হতে যাচ্ছে। দৃষ্টি কিন্তু সেই সময় পরিষ্কার ছিল না। তো মহিলার পাশ থেকে গজ গজ শব্দ হচ্ছিল, হাড় ভাঙার আওয়াজ কানে এলো আর কি। কর্মর করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, জোরে চিৎকার দিয়ে বললাম, ওই ক্যাডা এইখানে। সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। তো ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো যেন কলিজাটায় এক লাফে গলায় উঠে গেল। তো বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সাদা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃত হাড় এবং দেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহু আকবার বলেছিলাম। তো মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার আর কিছুই মনে নেই। তো জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার ময়মুরব্বীরা এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। তো ওনাদের কাছে শুনতে পাই যে রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে আর কি দেখতে পান। তো এরপর আরও মানুষের আর কি সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া মৃত গরুর দেহ পাওয়া যায়। গরুটির শরীরে বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে আর কি পেট পর্যন্ত কিছুই ছিল না। এই ছিল আমার জীবনে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ভাই শেয়ার করলাম, জানি না কে কতটুকু বিশ্বাস করবে, তবে সত্যি আমি সেদিন যে এত পরিমাণ ভয় পেয়েছিলাম তা আমি কাউকে বোঝাইতে পারবো না, এবং সেদিনের কোনো ব্যাখ্যাই আমার কাছে আসলে নেই। সুপ্রিয় শ্রোতা, পার্সোনালি যদি একটা কথা বলি যে আসলে আজকের যে ভৌতিক আড্ডা বা ভৌতিক স্টোরিগুলো আমি পড়ছি, সত্যি আজকে কিন্তু খুবই ভয়ানক অনেক কাহিনী আমরা পাচ্ছি। আর এর জন্য মূলত বিজয় FM 71.0 আপনাদের কাছে সত্যি খুবই কৃতজ্ঞ, কারণ আপনারা গল্প শেয়ার করেন বলেই আমাদের শুক্রবারের ভূত স্টুডিও জমে ওঠে ভয়ানক কাহিনীতে। তো আমি আশা করব আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, এবং যে কথাটি বারবার বলি, আপনার সাথেও ঘটে যাওয়া যদি এরকম কোনো অদ্ভুত ঘটনা, অশরীরী আত্মার ঘটনা অথবা জিনের ঘটনা, ভৌতিক কোনো কাহিনী ঘটে থাকে অথবা আপনার শোনা কোনো কাহিনী থেকে থাকে, অবশ্যই লিখতে পারেন আমাদের জিমেইল ঠিকানায়। আমাদের জিমেইল bijfm71.0@gmail.com। তো পাশাপাশি এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি মাঝে মধ্যেই পড়ে দিব যে কে কি লিখছেন, কারো কাছে কোনো ব্যাখ্যা আছে কিনা, অথবা আমাদের আজকের যে গল্পগুলো শেয়ার করা হচ্ছে আপনার কাছে কোন গল্পটি সবচেয়ে ভয়ানক লাগছে। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমাদের কাছে যে ইমেইল স্টোরিটি রয়েছে সেটি পাঠিয়েছেন চুয়াডাঙ্গা থেকে রুদ্র। তো তিনি যেভাবে গল্পটি লিখেছেন, ঘটনাটি যেভাবে তিনি শেয়ার করেছেন, আমিও আপনাদের সামনে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। আমার নাম রুদ্র, বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়। আমি হরর বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্পর্কে কখনো বিশ্বাস করতাম না। তো যদি এই ঘটনাটি আমার সাথে না ঘটতো তাহলে কিন্তু আমি আসলেই বিশ্বাস করতাম না।
28 ফেব্রুয়ারি 2018। তো সে আজ থেকে প্রায় 6 বছর আগের কাহিনী। সেদিন আমার বন্ধু আর আমি দুজন মিলে ঠিক করলাম যে মাছ ধরতে যাব। তো যেই ভাবা সেই কাজ। টাইমটা ঠিক করা হলো যে ভোর 4টার সময়। আমার বন্ধু শাহেদ রাতে ডাক দেওয়ার সাথে সাথে আমার আর কি ঘুম ভেঙে যায়। তো আমার মাছ ধরার খুব শখ। তো সেই কারণেই উত্তেজনায় সারা রাত আর কি ঘুমাতে পারিনি, দরজা খুলেই হাঁটা শুরু করলাম। তো আমি শুনেছিলাম যে গভীর রাতে কেউ ডাকলে 3বার ডাকার পর সাড়া দিতে হয়, কিন্তু এত কিছু মনে ছিল না তখন। তো রাস্তায় চলার সময় ও শুধু আমার পেছনে পেছনে হাঁটছিল। আমি যতই বলি আমার পাশে আসতে সে মানল না। গ্রামের মাঠের আইল দিয়ে হেঁটে আমরা একটা ছোট্ট পুকুরে পৌঁছালাম। তো পুকুরে শুধু কাদায় ভর্তি ছিল, পানি কিছুই ছিল না। তাই হাতড়িয়ে হাতড়িয়ে মাছ ধরা শুরু করলাম। তো আমি প্রচুর মাছ পাচ্ছিলাম আর আমার খোলইতে আর কি রাখছিলাম। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে আমার ঝাঁপিতে শুধু 2টা মাছ আছে। আমি মাছ ধরতে ধরতে দেখি আমার পেছনে থাকা আমার বন্ধু ঝাঁপি থেকে একটা একটা করে মাছ নিচ্ছে আর গিলে ফেলছে। তো চারদিকে জ্যোৎস্না থাকায় আমি কিছুই বুঝতে অসুবিধা হলো না আমার। তো আমি চুপ করে মাছ ধরতে লাগলাম আর আমার কাছে থাকা বল্লমটা ওর দিকে ছুড়লাম। তারপর কিছু না ভেবেই দিলাম একটা দৌড়। তো বাসায় পৌঁছানোর পরে আমি আর কি জ্ঞান হারিয়ে ফেলি। তো পরে শাহেদকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল। তো তখন সে বলল যে আমি ডাকতে এসে দেখি যে তুই চলে গিয়েছিস। তো স্বপন ভাই, এই ছিল আমার জীবনে আমার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। আমি আসলে সত্যি আগে কিন্তু এরকম ভৌতিক কাহিনী বা প্যারানর্মাল যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আমি বিশ্বাস করতাম না। এখন আসলে আমার সাথে যদি এরকমটা না ঘটতো তাহলে কিন্তু আমি এখনও হয়তো বিশ্বাস করতাম না। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভূত স্টুডিও, শুক্রবারের ভৌতিক কাহিনী নিয়ে আমাদের অনুষ্ঠান। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে, কেননা আজকে আমরা যে গল্পগুলো শেয়ার করছি, যে ঘটনাগুলো বলছি, প্রত্যেকটি ঘটনা গা শিহরণ দিয়ে ওঠার মতো। সুপ্রিয় শ্রোতা, আজকে সত্যি অনেকগুলো গল্প আমাদের হাতে এসেছে। আমরা এ পর্যায়ে যে গল্পটি পড়ব সেটি মিরপুর থেকে পাঠিয়েছেন প্রিন্স। তো তিনি যেভাবে গল্পটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। তিনি লিখেছেন, আমার নাম প্রিন্স, মিরপুরে থাকি। আমি এই প্রথম কোনো ঘটনা লিখে পাঠাচ্ছি। আশা করি আমার ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুগ্রহপূর্বক আপনারা এটি প্রকাশ করবেন। তো আমাদের গ্রামেই অনেক দিন আগের একটা ঘটনা, প্রায় 18 থেকে 20 বছর আগে। তো গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমিও এটা শুনেছি আমার বড় ফুপুর কাছ থেকে। এবার ঘটনাটা বলি। আমাদের বাড়ি থেকে 6 থেকে 7 বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তো উনি জোয়ান ছেলে, উনি প্রায়ই অনেক রাত করে বাড়ি ফিরতেন। তো এমন একদিন উনি রাত 12টায় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে। তো ওই দিনের হাটটা কিছুটা আর কি দূরে ছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন। তারপরে আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন। তো দেরি হওয়ায় ভাবলেন যে শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সে পথ একটা আর কি বাঁশঝাড় পড়ে, সে পথের মধ্যে রাতের বেলা ওইখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণ কেউ আর কি ওই পথে যেত না। তো উনিও সেটা জানতেন, তাও সেদিন যাচ্ছিল। তো সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করেন তখন ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে। তখন আবার শীতকাল ছিল। তাও উনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পরে হঠাৎ তার বাম পাশের ঝাড়ের একটু ভিতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে আর কি 2-3টা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝাঁকুনি দেয়, তো আবার একটু বেশি। তো উনি সাহস করে জিজ্ঞেস করেন, কে? কোনো উত্তর তখন পেল না। তো একটু ভয় পেয়ে গেলেন, তখন হাঁটতে থাকেন। তখন সামনে একটু দূরে একজন সাদা দাড়ি, হাতে তসবি,
সাদা টুপি জোব্বা পরা একজন লোক আর কি ওনার দিকে আসতে থাকে। তো কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম উঠানামা বা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছে, পা কি মাটিতে ছিল কি না তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন যে আসলেই ভাসমান। তো এমনটা দেখে উনি ভয়ে ওইখানে থমকে দাঁড়িয়ে যান। লোকটির কাছে এসে বলে যে তুই এ পথে আর কোনো দিন যাবি না, এখানে অনেক খারাপ জিন থাকে, এরপর আর কোনো দিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো উনি তো ভয়ে কাঁপছিলেন। লোকটি বলল, যা সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, পেছনে তাকাবি না। বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। তো একটু সামনে গিয়েই মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই উনার চাদর পিছন থেকে টান লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না, তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। উনার দাদা জিনদের ব্যাপারে আর কি অনেক কিছু করতেন, উনার জিন ছাত্রও ছিল। তো উনি এরকমটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই তার ভাইকে ডাক দিলেন এবং তিনি অজ্ঞান হয়ে গেলেন। এরপর প্রায় এক সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়িতে আসার পর ওনার গায়ের চাদরটা আর কি ছিল না। পরদিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল যে চাদরটা একটা অনেক উঁচু বাঁশের উপরে আর কি চাদরটা ঝোলানো, কোনো মানুষের পক্ষে সেখানে তোলা আর কি অসম্ভব। আর পরে জানা গিয়েছে যে ওই লোকটি আর কি জিন ছিল। তো ওই রাতে দাদাকে এসে সে এসব বিষয়ে বলে। তারপর থেকে ওই পথে রাতে তো দূরের কথা, দিনে অনেক দিন পর্যন্ত আর কি কোনো মানুষ চলাচল করেনি। তো আমার কাছে এই ছিল একটি ঘটনা, আমি পাঠিয়ে দিলাম। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা শুনছেন দর্শকদের সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো নিয়ে শুক্রবারের বিশেষ আয়োজন ভূত স্টুডিও। আপনাদের সাথে আছি আমি শ্রী স্বপন বর্মন। আশা করি আমাদের আজকের গল্পগুলো আপনাদের খুবই ভালো লাগছে এবং একটু হলেও আপনাদের ভিতরে ভয়ের সঞ্চার করছে। তো এরকম ঘটনা শুনলে যে কারো মনে ভয় তৈরি হতে পারে, তাই আমি বলবো যে আপনারা যারা দুর্বল হৃদয়ের মানুষ আছেন তারা আমাদের এই অনুষ্ঠানটি শুনবেন না, কেননা হয়তো এতে করে আপনার সমস্যা হতে পারে বা আপনি নিজেও ভয়ে ভীত হতে পারেন। এ পর্যায়ে যে ইমেল স্টোরিটি আমাদের হাতে রয়েছে সেটি পাঠিয়েছেন সিলেট থেকে শামীম। চলুন তিনি যেভাবে লেখার চেষ্টা করেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তিনি ঘটনাটি এভাবে লিখেছেন, আমাদের নানুবাড়ি হবিগঞ্জের একটি গ্রাম মোশাজান। একটা বাড়ি আছে, সেটা হচ্ছে আধা পাকা বাড়ি। গ্রামে সবার মতে ওইখানে একটা সমস্যা আছে, দিনের বেলায় গেলে সেখানে গা ছমছম করে। ওই বাড়ির উঠানে গেলেই চারদিকের পরিবেশ অনেক নীরব হয়ে যায়। বাড়িটার বিবরণ দেই। দুইটা বাড়ি পাশাপাশি, সামনে উঠান, বাড়িটার পিছন দিকে একটা পুকুর এবং পুকুর ঘিরে ঝোপঝাড়। ওই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন, ওনার স্ত্রী সহ। ওনাদের ছেলে মেয়ে শহরে থাকতো। তো উনি মারা যাওয়ার পর ওদের বাড়িতে একটা বিরাট বড় সাপ দেখা যেত। সাপটা কারো কোনো ক্ষতি করতো না, ওই বাড়িটা এবং ওনার স্ত্রীকে পাহারা দিত। তো প্রত্যেক রাতে সাপটা সারা বাড়ি ঘুরে বেড়াতো এবং দিনের বেলা ঘরের এক কোণায় থাকতো। তো একবার ওনার এক ছেলে আসে শহর থেকে, এসে না বুঝে উনি সাপটাকে মেরে ফেললেন। উনি সাপটাকে মারতে মারতে ওর মাথা আলাদা করে ফেললেন। তারপর থেকে ওই মহিলা আর ওনার ছেলে পাগল হয়ে যায়। তো ডাক্তার বলেছেন যে ওনাদের ব্রেনে এফেক্ট করেছে। মহিলাটা প্রায় রাতে চিৎকার দিয়ে উঠতেন, তো দেউ আসছে, দেউ আসছে, পুকুরে যা, মাপ চা, এভাবে তিনি বলতেন। মাঝে মাঝে কাজের মহিলা রাতের ঘরের বাইরে আওয়াজ পেত যে কে মোটা গলায় বলছে যে ভাত দে। একবার ওই বাড়ির
সব সদস্য আর কি স্বপ্ন দেখে বাড়ির পেছনের পুকুরটাতে একটা মাথা কাটা লোক পানির নিচে ডুব দিচ্ছে, আর সবাইকে বলছে যে সাবধান, এটা আমার ওস্তাদের বাড়ি, আমাকে তাড়াতে চেষ্টা করো না, ওস্তাদ বলে গেছেন এই বাড়ির দেখাশোনা করে রাখতে। তো বাড়িটার পুকুর শ্যাওলায় ভরা থাকতো, কেউ ভয়ে যেত না। একবার ওই বাড়ির কাজের মহিলার ছেলে ওই পুকুরে নামে, পরে ও চিৎকার দেয়, ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল তখন। ওকে ওঠানো হয় টেনে হিঁচড়ে, যারা টেনে তুলছে ওদের মতে ছেলেটাকে অন্য দিক থেকে কেউ আর কি টানছিল। ছেলেটার পায়ে শিকল, তো শিকলের দাগ পাওয়া গেছে। পুকুরটা পরিষ্কার করানো হয়, ঠিক পরদিন দেখা যায় শ্যাওলা যেমন ছিল তেমনই আছে। একবার এক লোক ওই বাড়ির ভেতর দিয়ে আসছিল রাতে, সে রাস্তা কমানোর জন্য ওই বাড়িটার ভেতরে ঢুকে সে পুকুর ক্রস করে যেই দুই বাড়ির মাঝখানে এসেছে, সে দেখে প্রকাণ্ড এক কালো লোক ওকে জাপটিয়ে ধরেছে। লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি করছিল, কিন্তু ওর মুখ থেকে কথা বের হচ্ছিল না। হঠাৎ ওই বাড়ির কাজের মহিলা রান্না করতে গিয়ে দেখে বাড়ির মাঝখানে লোকটা একা একা গড়াগড়ি করছে, যেন কারো সাথে আর কি লড়াই করছে। কাজের মহিলা চিৎকার দেয়, মানুষ ওকে ধরার পর ওর হুঁশ আসে। সে বলে ওই যে পুকুরে কালো লোকটা, সবাই ভাবে একটা পাগল। পরে লোকটা ওই রাতে রক্তভূমি করে মারা যায়। সুপ্রিয় শ্রোতা, আপনার জীবনেও যদি এরকম কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে, অথবা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অথবা আপনার পাশে অন্য কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটি আপনি শুনেছেন, সেই ঘটনাটি সুন্দর করে লিখে পাঠাতে পারেন আমাদের জিমেইল ঠিকানায়। আমাদের জিমেইল করার ঠিকানা bijoyfm71.0@gmail.com। তো আপনাদের গল্পগুলো নিয়েই মূলত আমাদের শুক্রবারের ভূত স্টুডিও এর আয়োজন। আশা করি আমাদের আজকের গল্পগুলো আপনাদের ভালো লাগছে। আর এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়ব আমি গল্পের ফাঁকে ফাঁকে। এবার আমি আপনাদের সামনে যে ইমেল স্টোরিটি শেয়ার করব, এই স্টোরিটি আমাদের কাছে পাঠিয়েছেন চাটমোহর থেকে ইসমাইল হোসাইন। তিনি গল্পটি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের জানানোর চেষ্টা করছি। আমি আজ যে ঘটনাটি বলবো সেটা আমার খুব ক্লোজ বন্ধুর সাথে ঘটেছিল। ওর নাম রফিকুল ইসলাম, সাইকোলা গ্রাম, থানা চাটমোহর। 2018 সালের ফেব্রুয়ারি মাস। এ সময়টাতে অনেক বেশি কুয়াশা পড়ে। রফিকুলদের ভেতরে আর ওদের বাড়িতে যাওয়ার পথে মাঝখানে একটা বটগাছ পড়ে। কয়েক বছর আগে ওখানে 100 বছরের পুরনো একটা বটগাছ ছিল। তো গাছটা এলাকার লোকজন কেটে ওখানে একটা বটগাছ লাগিয়ে দিয়েছে। এটাই এখন অনেক বড় হয়ে গেছে। তো যেদিনের ঘটনা সেদিন রফিকুল বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজারে যায়। তো আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। রাত আনুমানিক 11টা থেকে বা 10টা হতে পারে। তো শীতের রাত হওয়াতে কোনো ভ্যান রিক্সা ছিল না, আর সে রাতে প্রচুর কুয়াশা পড়েছিল। তো কোনো রিক্সা না পাওয়াতে আকাশ হেঁটে বাড়ির পথে রওনা দেয়। তো ওর সাথে কেউ ছিল না ওই সময়। তো রফিকুল একাই হাঁটছিল। শীতের রাত হওয়ায় রাস্তা একদম ফাঁকা, আর গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এটা তো আপনারা জানেনই। তো রফিকুল যখন বটগাছটা ঠিক নিচে আসলো তখন ওর মনে হলো কেউ ওর মুখে আর কি টর্চ লাইটের আলো ধরেছে, আর সেই আলোটা আসছে বটগাছের উপর থেকে। তো রফিকুল ভাবলো কেউ মজা করার জন্য রাতে গাছে উঠে হয়তো বসে আছে। তো গাছে কে আছে সেটা দেখার জন্য ও দাঁড়িয়ে পড়ল। আলোটা ধীরে ধীরে ওর মুখ থেকে গা বেয়ে নিচের দিকে নামতে লাগলো। তো ঠিক তখন ওর পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ সে অনুভব করলো। ও পায়ের দিকে তাকাতেই যা দেখতে পেল তার জন্য ও আসলেই প্রস্তুত ছিল না। তো একটা মেয়ের লাশ, যার পরনে ছিল সাদা কাপড়, মুখটা খোলা ছিল। তো মুখের দিকে তাকাতেই ওর শরীর ভারী হয়ে গেল, কারণ মেয়েটির মুখটা ছিল একদম সাদা আর ভয়ঙ্কর। মেয়েটা ওর পা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ও অনেক চেষ্টা করেও পা আর কি ছাড়াতে পারছে না। তো ওর কাছে ওর শরীরটা মনে
হচ্ছিল যেন যে কয়েক গুণ ভারী হয়ে গেছে, কিছুতেই সে পা ছাড়াতে পারছিল না। ও অনেক সাহসী ছিল, পা ছাড়াতে ব্যর্থ হয়ে অনেকক্ষণ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলো। কোনো কিছুতেই যেন মাথায় ওই সময় আসছিল না ওর। তো হঠাৎ রফিক আয়াতাল কুরসির কথা মনে হলো, সেটা পড়তে থাকলো। পড়তে পড়তে রফিকের মনে হলো ওর পাটা একটু আর কি ঢিলা লাগছে। কোনো মতে পাটা ছাড়িয়ে এক দৌড়ে সে বাড়িতে চলে গেল। কিন্তু বাড়িতে গালি শোনার ভয়ে সে কাউকে এই ঘটনাটা আর কি শেয়ার করেনি, সে আমার সাথে ঘটনাটা শেয়ার করেছিল। আমি আপনাদের বিজয় FM 71.0কে ঘটনাটি লিখে পাঠালাম। আশা করি আমার ঘটনাটি যদি ভালো লাগে আপনারা প্রচার করবেন। প্রথমে ইসমাইল ভাইকে বিজয় FM 71.0 এর স্টুডিও থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার বন্ধুর কাছ থেকে শোনা, বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা, অলৌকিক ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি আপনাদেরও যদি এরকম কোনো গল্প থেকে থাকে অথবা এরকম আপনাদের জীবনেও কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কারোর সাথে যদি অস্বাভাবিক অদ্ভুত ভৌতিক কোনো কাহিনী ঘটে থাকে সেগুলো আমাদের কাছে ইমেল করে আপনারাও পাঠাতে পারেন। আপনাদের ইমেলগুলো নিয়েই পরবর্তী এপিসোডে দেখা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর স্টুডিও থেকে ভূত স্টুডিও, সাথে আছি আমি শ্রী স্বপন বর্মন। এই মুহূর্তে আমরা যে ইমেল স্টোরিটি পড়ব এটি পাঠিয়েছেন আবির। তো তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি আবির। এখন যে এক্সপেরিয়েন্স শেয়ার করব তা আমার সাথে এবং আমাদের বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটা। আমি তখন ক্লাস 8-এ পড়ি, সালটা 2017। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়। সব কিছু ভালোভাবে হলেও কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজা উল্টা পড়ানো হয়। মানে যেদিকে পা থাকবে সেদিকে বসানো হয়েছিল মাথা। পরে ব্যাপারটা বুঝতে পারলে ভুলভাবেই কবর দেয়া হয়। তো কবরটি দেয়া হয় তার শ্বশুরবাড়িতে, খুলনার খালিশপুর নামক জায়গার কোথাও। আর এখানেই কাহিনী শুরু। ওই দিন রাতেই তার স্বামী টয়লেটে যায় এবং সে মুহূর্তে কারেন্ট চলে যায়। তো 10 থেকে 15 সেকেন্ডের ভেতর তার বউয়ের গলায় কেউ একজন বলে, মোমটা নাও। সে ভয়ে আর কি সেন্সলেস হয়ে যায়। এইভাবে চলে কিছুদিন, কিন্তু এতে ভয় আরও বেড়ে যায়। হুজুর বলে যে আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার জানাজা পড়ান। তখন কেবল 8 দিন সে মারা যাওয়ার। তো দুপুরে লাশ উঠানোর জন্য কবরের কাছে গেলে মাটি উঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা আর কোনোদিন আসলে দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভেতরে। তো তারপর 3 হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দরুদ পড়ে কাপড়টা টেনে বের করতে থাকলেন। একসময় কাপড়টা বের হয়ে আসলে মহিলাটার লাশটি শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়। তারপর কবর দেয়া হয়। তার কিছুদিন পর তার স্বামী আবার বিয়ে করেন। তো কিছুদিন পর লোকটি বাসায় রাতে একা ছিলেন। পরদিন সকালে তাকে আর পাওয়া যায়নি। পরে পাওয়া যায় বাসা থেকে 1 কিলোমিটার দূরে। তো তাকে জিজ্ঞাসা করলে তিনি বলে যে রাতে তার বউয়ের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে। তো লোকটা আবার বিয়ে করেছে, সেই কারণে থাপ্পড় দেয় একটা। সেই থাপ্পড়ের দাগটা স্পষ্ট আর কি আমরা দেখেছি সবাই। আর 2 দিন পর লোকটি মারা যায়। কিন্তু এখনও তাকে আমাদের বাসার আশেপাশে আর কি কাঁদতে দেখা যায়। তো অনেক দিন আগের ঘটনা, এজন্য দীর্ঘ সময় নিয়ে ঘটনাটি লিখে আপনাদের কাছে পাঠালাম। অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনার জীবনে ঘটে যাওয়া এরকম একটি ঘটনা শেয়ার করার জন্য। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন সবার অবগতির জন্য জানাচ্ছি আপনারা দেখছেন ভূত স্টুডিও। তো যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। স্টোরির পাশাপাশি আপনাদের কমেন্টগুলোও আমি পড়ার চেষ্টা করব।
এবার আমাদের কাছে যে ইমেল স্টোরিটি রয়েছে সেটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে শাকিল আহমেদ। তো তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি তখন এতটা ছোট না যে কিছু বুঝি না, আবার এতটাও বড় না যে সব কিছু বুঝে একাকার করে ফেলেছি। তো পড়তাম ক্লাস 4 কি 5-এ, থাকতাম চট্টগ্রামের দেওয়ানহাটে। আমাদের বাসা ছিল 5 তলা। খুব ছোটোবেলা থেকেই ওইখানে থাকতাম আমরা। তো দেওয়ানহাট যে জায়গাটিতে আমরা থাকতাম, ওই এলাকাটাতে অনেক আগে একটা বিশাল দিঘি ছিল বলে লোকমুখে শুনেছি। তো চট্টগ্রামের মানুষেরা অনেকেই এই কথা জেনে থাকবেন হয়তো, তবে সেটা কোনো সমস্যা ছিল না। ওই এলাকাটা প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা। এবার মূল ঘটনায় আসি। আমাদের ছিল 2 বেডের বাসা। এক বেড আব্বু আম্মু থাকে, আর আরেকটাতে থাকতো আমার আপু এবং আমার ছোট খালা। তো আমি ছিলাম পরিবারের সবচাইতে ছোট মানুষ, তাই আমাকে থাকতে হতো ড্রয়িং রুমে ডিভানের বিছানায়। তো এক রাত্রে গরমকাল, আমি জানালা খুলে ঘুমাচ্ছি। আমার রুমে ছিল একটা ডিম লাইট, নীল রং এর। তো হঠাৎ রাত 2টা কি 3টা এমন সময়ে ঘুম ভেঙে যায়। তো সময়ের ব্যাপারটা আমার কাছে তখন সেই অবস্থায় গুরুত্বপূর্ণ ছিল না, তাই খেয়াল করে রাখিনি। আমার ঘুম থেকে উঠে দেখলাম সোফার উপরে একজন মহিলা শুয়ে আছে, চুল আঁচড়াচ্ছে। মহিলাটার বর্ণনা মোটামুটি এরকম যে চেহারা স্পষ্ট নয়। অবশ্য আমি অতটা খেয়াল করে দেখছিলাম তাও না। চুলগুলো লম্বা, আঁচড়ানোর সময় চুলটা সোফা থেকে নিচ পর্যন্ত আর কি ঠেকেছিল। আমাদের সোফাটা বসার স্থান ভূমি থেকে প্রায় 1.5 ফুট উপরে হবে। তো শুয়েছিল সোজা হয়ে, এক পাশে চুল ছড়ানো, বাইরের পাশে হচ্ছে যে পাশে বসলে পা থাকে। তো ফ্যানের বাতাসে কিছু চুল বাতাসে উঠছে। পরনে ছিল নীল রঙের একটা শাড়ি। তো আমি এসব ব্যাপার লক্ষ্য করলাম, আবার লক্ষ্য করলাম বলতে এটা এমনিতেই নজরে চলে আসলো। আমি ব্যাপারটা নিয়ে কোনো প্রকার বিচলিত হইনি এই মুহূর্তে, কারণ ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এটা আমার খালামণি। তো রাতের বেলায় হয়তো ঘুম আসছে না, তাই আমার রুমে এসে শুয়ে আছে। তো আমার একটা অভ্যাস বা বদ অভ্যাস বলতে পারেন, যাই হোক, বোধহয় অনেক করি আছে। সেটা হলো রাত্রে ঘুম ভাঙলে আমি ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে আসতাম। তো আমি মহিলার দিকে নজর না দিয়ে আমার কাজে আমি করছিলাম। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে সেই বোতলটা আলসেমি করে ফ্রিজে না রেখে আর কি ফ্রিজের পাশে টেবিলে রেখে দেই। তো পানি খেয়ে আমি আমার রুমে ঘুমাতে চলে এসেছি। তখনও ওই জিনিসটা চুল আঁচড়াচ্ছিল। আমার মাথায় তখন কিছুই খেয়াল করিনি আমি। তো আমি শুধু ওইটাকে আমার খালামণি ভেবে খুব স্বাভাবিকভাবেই চিন্তাভাবনাই করছিলাম। তো রুমে ঢুকে খুব স্বাভাবিকভাবেই তার দিকে ভালো করে না তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করেন? উনিও খুব স্বাভাবিক কণ্ঠেই আমাকে জবাব দিল যে যেটা আমার খালার কণ্ঠে না। তিনি বললেন যে কিছু না, এমনি শুয়ে আছি। আমি কণ্ঠের ব্যাপারটা পাত্তা দিলাম না, কারণ তখনও আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো আমি ঘুমাতে গেলাম। খুব ভোরে আমার ঘুম ভাঙল সেদিন, এবং সাথে সাথেই মাথার মাঝে ঝড়ের বেগে কিছু ব্যাপার খেয়াল করলাম। সেগুলো বলার আগে শ্রোতাদের একটা বিষয় ক্লিয়ার করা ভালো, তা হচ্ছে যে আমাদের বাসার চারপাশে ছিল অনেক লোহার কারখানা, তাই খুব সকালবেলা সেখানে কাজ শুরু হয়ে যেত। আর আমার রুমটা বারান্দার সাথে থাকতো। তো সেজন্য সকালে আওয়াজে আর কি ঘুমাতে পারতাম না, তাই আমি আমার রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমাতাম, যেটা সেদিনও করেছিলাম। এবং ঠিক তখনই মনে পড়লো যে আমি আমার রুমের দরজাটা খুলেই রাত্রিতে ওয়াশরুমে গিয়েছিলাম এবং এসে ঘুমানোর আগে সেই দরজা আর কি বন্ধ করেই ঘুমিয়েছিলাম। তো কিন্তু এই ব্যাপারগুলো ওই সময় আমার মাথায় কিছুই আসেনি। আমি সাথে সাথে সোফার দিকে তাকালাম, কেউ নেই। সাথে সাথে উঠলাম, দরজাটা বন্ধ করাই ছিল,
ভাবলাম রাত্রে আমি হয়তো স্বপ্ন দেখেছি। তখনও আমার ঘরের কেউ ঘুম থেকে আর কি উঠেনি। আমি তাড়াতাড়ি স্বপ্নের ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ফ্রিজের কাছে গেলাম। পানির বোতলটার কথা খেয়াল ছিল আমার, যে বোতলটা সেখানে সেই অবস্থাতেই ছিল রাত্রে যেই অবস্থায় আমি পানি খেয়ে রেখেছিলাম। তো আম্মুকে ডেকে তুললাম। ভয়ে চিৎকার শুনে খালাও উঠে আসলো। তো আম্মুকে ঘটনা বলছিলাম আর খালা আমার সামনে এলো। তখন মনে পড়ল আমার খালামণির চুল ঘাড় পর্যন্ত, সেটা কখনোই সোফার উপর থেকে নিচ পর্যন্ত যাবে না। আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম এবং আম্মু আমার পুরা কথা শুনে দৌড়ে আমার রুমে গেল। সোফার পাশে পড়ে থাকতে দেখলো একটা খুব সাধারণ চিরুনি, যেটা আমাদের ঘরের নয়। তো ঘরের দরজা জানালা সবই পরখ করে দেখলো যে সবই স্বাভাবিক, ভিতর থেকেই আর কি সেটা আটকানো ছিল। তো দিনটি বা ওই দিনের রাত্রি ছিল হচ্ছে সোমবার। তো দিনটির কথা বললাম কারণ হচ্ছে ঠিক এই দিনেই আমার জীবনে সেই রুমেই আরও অনেক ঘটনা আর কি ঘটেছে, যা আমি হয়তো ভবিষ্যতে আপনাদের সাথে শেয়ার করব যদি সময় পাই। সুপ্রিয় শ্রোতা, ভূত স্টুডিওর আজকের প্রোগ্রামে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের যে কয়েকজন শ্রোতা আজকে আপনাদের সাথে গল্প শেয়ার করেছে, প্রত্যেকটি গল্প আপনাদের ভালো লেগেছে। আশা করি পরবর্তীতেও আপনারা আমাদের সাথেই থাকবেন, ভূত স্টুডিও এর সাথেই থাকবেন, বিজয় FM 71.0 এর সাথেই থাকবেন। এবং আপনার জীবনেও যদি কোনো ঘটনা ঘটে থাকে এরকম অস্বাভাবিক, যেগুলো আপনি মনে করেন, যেগুলোর ব্যাখ্যা আপনার কাছে নেই, সেই ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। প্রতি শুক্রবার রাত 10টার পর অনুষ্ঠিত হয় আমাদের এই অনুষ্ঠানটি, অর্থাৎ ভূত স্টুডিও প্রত্যেক শুক্রবার রাত 10টার পরে অনুষ্ঠিত হয়, যা শ্রোতাদের পাঠানো গল্পের ভিত্তিতে হয়ে থাকে। এখানে বিশ্বাস না করাটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধু আপনাদের সাথে গল্প শেয়ার করি। তাই আপনাদের গল্পগুলো নিয়েই দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিজয় FM 71.0 এর স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। আমি শ্রী স্বপন বর্মন।